দর্শক, নির্বাচনী প্রস্তুতি, প্রত্যাশা ও নিরাপত্তার প্রশ্ন নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের সিনিয়র রিপোর্টার মফিজুল সাদিক। আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের আলোচনায়। আপনাকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনার কাছে শুরুতেই যেটা জানতে চাইবো যে আমরা জানি একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের আয়োজন করা হয়েছে, এটা আসলে নির্বাচনী কার্যক্রমে কতটা জটিলতা সৃষ্টি করতে পারে বলে মনে হয় আপনার? ধন্যবাদ আপনাকে। আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে দীর্ঘ ৩৪ বছর পর কিন্তু গণভোট হচ্ছে, এবং এমন সময় গণভোট হচ্ছে যে গণভোট এবং জাতীয় নির্বাচন একই সাথে হচ্ছে, যেটা বাংলাদেশে আদৌ কোনোদিন হয় নাই। আর সব থেকে বড় কথা যে এই নির্বাচন কমিশন যেটা দায়িত্ব গ্রহণ করার পরে একটা ইউনিয়ন পরিষদের ভোটও কিন্তু তারা আয়োজন করেনি, কিন্তু তারা এবং তাদের অভিজ্ঞতা কিন্তু বেশি নেই বলতে একেবারেই নেই। একটা অনভিজ্ঞ একটা কমিশন দিয়ে এত বড় কাজ অবশ্যই একটা বড় চ্যালেঞ্জিং। কারণ এর আগে তো জাতীয় নির্বাচনে একটা ভোট হতো খালি সাদা সাদা কাগজে, আপনার জাতীয় নির্বাচনে বা জাতীয় নির্বাচন প্রতীকে ভোট দিতে। এখন আমাদের দুটো ব্যালট পেপার দেবে, একটা সাদা জাতীয় নির্বাচনের জন্য, আর একটা হবে গোলাপি কালার যেটা গণভোটের জন্য। আপনি নিশ্চয় জানেন যে জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য এই গণভোট হবে, আর দুটা ব্যালটই কিন্তু একই বক্সে রাখা হবে। আচ্ছা, সুতরাং গণনার ক্ষেত্রে কিন্তু ডাবল সময় লাগবে, গণনাকারী দ্বিগুণ লাগবে, এরপরে বক্সের সংখ্যা বাড়বে। এরপরে আপনি আরও বলেন যে আইন শৃঙ্খলা থেকে শুরু করে এটা একটা চ্যালেঞ্জ আছে। আর একটা সবথেকে বড় চ্যালেঞ্জ যে অনেক গ্রামের মানুষ হয়তো ওনাকে বলবে যে আমি তো জাতীয় ভোট দিলাম, এই পিঙ্ক কালারের কাগজটা আবার কি অনেকে আবার পকেটে করে নিয়ে যেতে পারে, একটা কনফিউশনের জায়গা থাকে, পকেটে করে আবার ওটা নিয়ে যেতে পারে, এই একটা চ্যালেঞ্জ আছে। আর আরেকটা চ্যালেঞ্জ আছে যে জাতীয় নির্বাচন বিভিন্ন প্রার্থীরা তাদের দায়বদ্ধতা আছে যে আমি যত ভোট পাবো আমি জয়ী হব, এমপি হব, বাট গণভোট কিন্তু তাদের হেডেক নেই যে গণভোট কয়টা পড়লো না পড়লো এটা তাদের কোনো বিষয় না। সুতরাং ইসির একার পক্ষে জাতীয় নির্বাচন এবং গণভোট করা খুবই চ্যালেঞ্জিং যদি আপনার রাজনৈতিক দলগুলো তাদের সহায়তা না করে। একদমই তাই। এবং আমরা প্রতিবেদনটিতে যেমন দেখতে পাচ্ছিলাম যে প্রার্থিতা ও নির্বাচনী প্রচারণায় কিছু কঠোর নিয়মাবলী এবং শর্ত রাখা হয়েছে। আপনার কাছে প্রশ্ন থাকবে আমার যে এটা আসলে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কতটা কার্যকর বলে আপনার মনে হয়? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি নিশ্চয় তফসিল সম্বন্ধে জেনেছেন যে একটা জাতীয় নির্বাচন করতে তফসিল একটা হচ্ছে যে আইনি একটা তারিখ শুরু হয়, এবং যে কাজগুলো করা হয় যে ওই ভোটটা সুষ্ঠু করার জন্য যে মনোনয়নপত্র দাখিল, যাচাই বাছাই, নির্বাচনের তারিখ কবে, ভোট গ্রহণ কবে হবে ইত্যাদি সমগ্র বিষয় এখানে দেওয়া থাকে। তো ভোটটা ইসি এটা তারা নিজস্ব ক্ষমতা বলে করে যে তাদের নির্বাচনটা সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ করার জন্য তারা বিভিন্ন পরিপত্র জারি করে। তারা এক এক দিন এক একটা পরিপত্র জারি করে যে তাদের ভোটটা সুষ্ঠু করার জন্য। অবশ্য তাদের ভোটটা সুষ্ঠু করার জন্য তারা পরিপত্রগুলো জারি করে, আর এটা কতটুকু মানার ক্ষেত্রে করার ক্ষেত্রে আমরা যারা ভোটার, দেশের নাগরিক, তাদেরও তো একটা দায়বদ্ধতা আছে, তাদেরও একটা দায়িত্ব আছে। তারপরে আমার মনে হয় এটা খোলা চোখে যদি দেখা যায় অনেক ক্ষেত্রে এটা কাজ করে, অনেক ক্ষেত্রে কাজ করে না। যেমন খরচের কথা বলি, যেমন একটা ভোটার প্রতি 20 টাকা খরচ, কিন্তু এটা কি কেউ মানে? দেখা যায় এক কাপ চা খাইতে, একটা পান খাইতে তার থেকে বেশি টাকা লাগে, আর সুতরাং আরও তো খরচ বেশি হয়। তো এইগুলো আর কি। কিন্তু তারপরেও সাংবিধানিকভাবে যেহেতু ইসি সাংবিধানিক প্রতিষ্ঠান, তাদের পরিপত্রগুলো জারি করতে হয়, তারা করে। একদমই তাই। এবং কথা প্রসঙ্গে চলেই আসে যে আমরা তফসিল ঘোষণার পরে এত বড় একটা সহিংস ঘটনা দেখলাম ওসমান হাদির উপরে, তাতে কি বলা যায় যে ভোট দেওয়ার সেই সুষ্ঠু পরিবেশটা আছে? এবং এই ধরনের সহিংসতা বা নিরাপত্তা ইস্যু যদি থাকে, ভোটাররা তাহলে নিরাপদে বা স্বাধীনভাবে যে ভোট দিবে সেই নিশ্চয়তা আসলে কোথায় থাকে? আসলে এটা কতটা হুমকির মুখে ফেলছে ভোটারদের ভোট দেওয়ার নিশ্চয়তাকে? ধন্যবাদ আপনাকে। আসলে ইনকিলাব মঞ্চের যিনি মুখপাত্র ওসমান বিন হাদি, তো ওনার ঘটনাটা সত্যি একদম কি বলবো, মানে শকড হয়ে যাওয়ার মতো একদমই, এবং একটা ভয় দেখানোর মতো। উনি আবার 8 আসনের প্রার্থীও, জি। সুতরাং এটা ইলেকশন কমিশনের জন্য একটা বড় ধরনের একটা শুরুতে একটা ধাক্কা আমি বলবো। কারণ সে যেহেতু প্রার্থী, এই দায়িত্ব কিন্তু একটা প্রার্থীর নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু ইসির, ইলেকশন কমিশনের।
তো এটা হওয়ার পরে ইসিউ বিষয়টা নিয়ে আসলে ভেবে ওঠার পরেই, কারণ আপনি জানেন 11 ডিসেম্বর বৃহস্পতিবার তফসিল হয়েছে, তার একদিন পরে এই জুমার, একদম 24 ঘন্টার মধ্যেই। হ্যাঁ শুক্রবার, তারপরের দিন শুক্রবার জুম্মার নামাজ, তারপরে এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল। এরপরে আপনি হয়তো জানেন, আমি যখন আপনার সঙ্গে স্টুডিওতে কথা বলছি ঠিক একটু পরে জরুরি কিন্তু মিটিং ডাকছে ইলেকশন কমিশন। সেখানে আইজিপি থাকবেন, স্বরাষ্ট্র সচিব থাকবেন, যারা আইন শৃঙ্খলাগুলোতে নিয়ন্ত্রণ করেন তারা সবাই থাকবেন। তো এটা কেন হলো, কি হলো, অবশ্যই নিশ্চয়ই পরবর্তীতে একটা কোনো কঠোর নিরাপত্তা বা কঠোর একটা আইন কানুন আসবে, এবং যাতে করে আমাদের ভোটটা সুষ্ঠু এবং মানে নিরাপদ বা গ্রহণযোগ্য হওয়ার জন্য হয়তো একটা আইন বা একটা নির্দেশনা আসবে, সেই অপেক্ষা আমরা আছি। জানি না সেটা কি হবে। তো হাদির এই বিষয়টা অনেক অ্যালার্মিং, এবং ইসি শকড হয়েছে, যে কারণে আপনি জানেন যে ওই ঘটনার পর দিনেই কিন্তু ডিএমপিতে একটা চিঠিও পাঠানো হয়েছে ইলেকশন কমিশন থেকে, যে প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন স্যার, এরপরে 4 কমিশনার এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্যার, তাদের সবার বিশেষ নিরাপত্তা এসকর্ট দেওয়ার জন্য। আর এটার কারণে তো অবশ্যই যে বর্তমানে তো অবশ্যই দেশবাসী একটা মানে শঙ্কার একটা ভয়ের মধ্যে আছে, যে এরকম একটা দিবালোকে দিন দুপুরে একটা মানুষকে একটা প্রার্থীকে এভাবে গুলি করে ঘাতক পালিয়ে গেল। তো তারপর আমরা দেখবো হয়তো ইসি আজকে বৈঠক করতেছে, নিশ্চয়ই এই বর্তমান যে ভয়ের বিষয়টা চলছে এমন কিছু আসবে যে আমরা সবাই আশ্বস্ত হব এবং একটা ভালো কিছুর অপেক্ষা করছি আর কি। এই যে এত বড় একটা সহিংসতার ঘটনার পর আপনার কাছে জানতে চাইব যে আসলে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণে ইসি কি ধরনের ব্যবস্থা নিয়েছে বা নেওয়া উচিত বলে আপনি মনে করেন? যখন আমি আপনাকে বলি, সেটা হলো যে এখন প্রার্থী থেকে শুরু করে সবার দায়িত্ব তো আমাদের, একজন নাগরিক হিসেবে তো সবার দায়িত্ব রাষ্ট্রের নেওয়া উচিত। তো প্রার্থীর ক্ষেত্রে আমি বলি যে 11 তারিখে তো তফসিল হয়েছে, এরপরে 29 ডিসেম্বর আপনার হচ্ছে মনোনয়ন দাখিলের শেষ সময়। এরপরে মনোনয়ন দাখিলের পরে আপনার যাচাই বাছাই এগুলো করার পরে 22 জানুয়ারি থেকে আপনার ওই যে প্রচারণা বা তখন শুরু হয়, তখন তাদের মানে আইনিভাবে সেটা তাদের প্রার্থী হয়ে যায়, চূড়ান্তভাবে যখন হয়। তো তখন সেই প্রার্থী যদি তার নিরাপত্তার জন্য ইসিতে চিঠি দেয় যে আমি শঙ্কার মধ্যে আছি, তখন তারা ওইভাবে গানম্যান সহ পুলিশ বা অন্যান্য আইনি ব্যবস্থা তারা এখন করে। আর আপনি নিশ্চয়ই জানেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা উনি ইতিমধ্যেই বলেছেন যে এখন যারা ভোটে মাঠে যারা আছে, যেসব প্রার্থীরা, তারা যদি চায় তাদের মানে নিরাপত্তার জন্য আগ্নেয়াস্ত্র তাদের দেওয়া হবে, যাচাই বাছাই করে দেওয়া হতে পারে, এটা বলেছেন আর কি। এবং আমাদের আসলে প্রত্যাশা থাকবে যে প্রার্থীরা এবং ভোটাররা যাতে সুষ্ঠুভাবে এই নির্বাচনটা কভার করতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আজকের আলোচনা যুক্ত থাকার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।